রুমে বসে মোবাইল দেখছিলাম। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল, কিন্তু আমি পাত্তা দিলাম না, কারণ আম্মু আছেন দরজা খোলার জন্য। কিন্তু পরক্ষণেই আম্মুর ডাক এলো। এই শিহাব, দেখ তো দরজায় কে এসেছে। আমি পারবো না, তুমি দেখো। আরে আমি কাজ করছি, তাই তো তোকে বললাম। ধ্যাত, ভাল লাগে না, খুলছি বলেই উঠে নিচে নেমে দরজার দিকে গেলাম। এমন সময় আবার কে আসছে কে জানে। দরজা খুলতেই তো আমি অবাক, চোখকে যেন বিশ্বাস করতে পারছি না, কারণ দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন ছোট মামা, মামি আর নাদিয়া। ওনাদেরকে দেখে অবাক হওয়ার কারণ হচ্ছে ওনারা খুব একটা আসেন না আমাদের বাসায়, কারণ গ্রাম থেকে শহরের দূরত্বটা অনেক। সেই ৫-৬ বছর আগে মামা একবার এসেছিলেন, তারপর আর কেউ আসেনি। মাঝে মাঝে নানু বাড়ি গেলেই তবেই সবার সাথে দেখা সাক্ষাৎ হতো। আমি ওনাদেরকে দেখে হালকা হেসে বললাম, মামা তুমি? বলেই মামাকে গিয়ে জড়িয়ে ধরলাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু সরে দাঁড়িয়ে বললাম, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো আসো। বলেই ওনারা ভেতরে ঢুকলেন। নাদিয়া চুপচাপ দাঁড়িয়েছিল। আগে সেই দুষ্টু শটফটে মেয়েটা যেন এখন অনেক শান্ত, বড় হয়ে গেছে। ওর দিকে তাকিয়ে আমার মনে পড়ল ছোটবেলায় নানুবাড়িতে কত ঝগড়া, খুনসুটি, দৌড়াদৌড়ি করেছি আমরা একসাথে। আজ এতদিন পর সামনে দাঁড়িয়ে আছে, অথচ দুজনেই কেমন অচেনা অচেনা লাগছে। আমি হেসে বললাম, কিরে, চিনতে পারছিস তো, নাকি ভুলে গেছিস? নাদিয়া লাজুক হেসে মাথা নেড়ে বলল, চিনবো না কেন? তুমি তো একদম আগের মতোই আছো, শুধু একটু লম্বা হয়েছো। আর তুই তো একদম বড় হয়ে গেছিস। আগের সেই চুল টেনে ধরা, চকলেট চুরি করা নাদিয়া দেখি আর নেই। এমন সময় আম্মু রান্নাঘর থেকে বের হয়ে এসে বললেন। আরে কার সাথে কথা বলছিস? আম্মু সামনে এসে মামাদের দেখে চমকে উঠলেন। আরে রাসেল, তোরা? মামা হেসে বললেন, ভাবলাম সারপ্রাইজ দেই, কতদিন আসা হয় না, তাই হুট করে চলে এলাম। আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তাদের ব্যাগগুলো হাতে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে মনে মনে ভাবছিলাম, আজকে বাড়িটা যেন হঠাৎ করেই অন্যরকম লাগছে। অনেকদিন পর আত্মীয়দের গলার শব্দ, হাসাহাসি, গল্পের আওয়াজে ঘরটা জমে উঠেছে। নাদিয়া ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখল। চারপাশটা কৌতূহলী চোখে দেখছে, যেন এই বাড়িটাকে নতুন করে চিনছে। মামি সোফায় বসে চারপাশে তাকিয়ে বললেন, বাসাটা তো বেশ গোছানো আছে। আম্মু হেসে বললেন, গুছানো দেখতেছো এখন, একটু পরেই বুঝবা আসল অবস্থা। আগে বসো, রেস্ট নাও। এত দূর পথ এসে নিশ্চয়ই ক্লান্ত লাগছে। মামা হাত মুখ ধুতে ধুতে বললেন, রাস্তায় জ্যাম ছিল খুব, তবে এসে তো সব কষ্ট উধাও। আমি ব্যাগগুলো একপাশে রেখে বললাম, মামা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। বলেই আমি গ্লাসে পানি এনে সবার হাতে দিলাম। নাদিয়া পানি নিতে গিয়ে হালকা করে বলল, থ্যাঙ্কস। আমি মুস্কি হেসে বললাম, এত ভদ্রতা কবে থেকে শিখলি? নাদিয়া চোখ রাঙিয়ে বলল, আমি আগেও ভদ্রই ছিলাম। সবাই হেসে উঠল। এদিকে আম্মু রান্নাঘরে ঢুকে ব্যস্ত হয়ে গেলেন। হাঁড়িতে ভাত চাপালেন, ডাল বসালেন, ফ্রিজ থেকে মাছ মাংস বের করলেন। মামিও উঠে গিয়ে বললেন, আপা, আপনি একা একা করবেন না, আমি আসছি। আরে না না, তুই বস, এত দূর থেকে এসেছিস। আরে বসে থাকলে বিরক্তি চলে আসবে, চলেন একসাথে করি। আমি রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, আজ তো দেখি রান্নাঘরে 2 শেফ। তুই এখানে দাঁড়িয়ে মজা দেখছিস? যা, নাদিয়ার সাথে বসে কথা বল। মেয়েটা প্রথম আমাদের বাসায় এসেছে। তখনই মামা বলে উঠলেন, শিহাব, দুলাভাই কোথায়? আব্বু তো অফিসে, আসতে আসতে সন্ধ্যা হবে, তুমি বরং টিভি দেখো। বলে আমি টিভিটা অন করে দিলাম। তারপর ড্রয়িং রুমে এসে নাদিয়ার সামনে বসলাম। কিছুক্ষণ দুজনেই চুপ। সেই ছোটবেলার খুনসুটি যেন কোথায় হারিয়ে গেছে। এখন কথা বলতেও কেমন অস্বস্তি লাগছে। পড়াশোনা কেমন চলছে? ভালো, এইবারে এইচএসএসসি দিব।
ওহ, অনেক বড় হয়ে গেছিস দেখি। নাদিয়া হালকা হেসে নিচের দিকে তাকালো। কিছুক্ষণ পরেই রান্নাঘর থেকে কষা মাংসের গন্ধ, ডালের ফুটন্ত ঘ্রাণ, গরম ভাতের ভাপ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। মামা নাক টেনে বললেন, উফ, এই গন্ধ পেলে তো ক্ষুধা ডাবল হয়ে যায়। আজ পেট ভরে খাবো। দুপুরের একটু পরেই আম্মু ডাক দিলেন। সবাই হাত মুখ ধুয়ে টেবিলে আয়, খাবার রেডি। ডাইনিং টেবিলে ভাত, ডাল, ভাজা মাছ, মাংস ভুনা, সবজি, ডিম ভুনা, সাথে কাঁচামরিচ আর লেবু সাজানো। দেখতে যেন একেবারে উৎসবের মতো লাগছে। সবাই টেবিলে বসতেই আম্মু বললেন, এই নাও গরম ভাত দিচ্ছি। মামি বললেন, আপা এত কষ্ট করলেন কেন? কষ্ট কিসের? আমার ভাইয়ের বউ ভাতিজি এসেছে আর আমি রান্না করব না। আমার যে কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। খাওয়ার সময় গল্প, হাসাহাসি, গ্রামের খবর, আত্মীয়দের কথা, সব মিলিয়ে পরিবেশটা জমে উঠল। নাদিয়া চুপচাপ খাচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে ফেলছে। আমি খেয়াল করেও না দেখার ভান করলাম। খাওয়া শেষে সবাই হাত ধুতে গেল। মামা পেট চাপড়ে বললেন, আজকে কিন্তু বেশি খেয়ে ফেলেছি। আমি হেসে বললাম, এখনও তো বিকেলের নাস্তা বাকি। না রে বাপ, পেটে আর জায়গা নেই। আমি এখন একটু ঘুমাবো। মামিও ক্লান্ত মুখে হেসে বললেন, এত দূর পথ আসার ক্লান্তিটা এখন আমি টের পাচ্ছি। একটু শুয়ে নিলে ভালো লাগবে। আম্মু সাথে সাথে বললেন, এই যে রুম রেডি আছে, তোরা গিয়ে রেস্ট নে। আর নাদিয়া, তুই এই দিকের রুমটায়। মামা মামি রুমে ঢুকে দরজা টেনে দিলেন। ঘরটা হঠাৎ করে অনেক শান্ত হয়ে গেল। একটু আগেও যে বাড়িটা হাসি, গল্প আর শব্দে মুখর ছিল, এখন যেন দুপুরের অলসতায় ঢেকে গেছে। নাদিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কি করবে বুঝতে পারছে না। আমি টেবিল থেকে গ্লাস প্লেট উঠাতে উঠাতে বললাম, এই দাঁড়িয়ে আছিস কেন? আয় একটু সাহায্য কর। নাদিয়া সাথে সাথে এগিয়ে এলো। কি করব বলো? এতক্ষণ তো ভদ্র মেয়ের মতো বসেছিলি, এখন দেখি কাজের মেয়ে কেমন। আমি কিন্তু ছোটবেলা থেকেই কাজ পারি, তুমি হয়তো জানো না। ছোটবেলায় তো শুধু ঝগড়া আর চকলেট চুরি করতিস। দুজনেই হেসে ফেললাম। আম্মু রান্নাঘর থেকে এসে বললেন, আরে নাদিয়া, তুই কেন কাজ করছিস? শিহাব একাই পারবে। না পপ্পি, সমস্যা নেই, কাজ করতে আমার ভালো লাগে। যা ইচ্ছে কর দুজন, আমি গিয়ে একটু শুলাম। বলেই আম্মু চলে গেলেন। আমরা দুজন প্লেট ধুতে ধুতে গল্প করতে লাগলাম। ছোটবেলার কথা, নানু বাড়ির কথা, আম গাছের নিচে বসে খাওয়া, বিকেলে লুকোচুরি, খেলা, সব যেন একে একে ফিরে আসতে লাগলো। অচেনা অস্বস্তিটা ধীরে ধীরে কেটে গেল। কাজ শেষ করে আমি বললাম, চল ছাদে যাই, একটু হাওয়া খাই। এখন? হ্যাঁ, শহরের ছাদে দাঁড়ালে আলাদা একটা ফিল আসে। তারপর দুজন সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। বিকেলের নরম রোদ, হালকা বাতাস, দূরে দূরে ছাদের সারি, সব মিলিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ। নাদিয়া রেলিং ধরে দাঁড়িয়ে চারপাশ দেখছে। শহরটা আসলেই অন্যরকম। ভালো লাগছে? হুম। কিছুক্ষণ দুজনেই চুপ। বাতাসে ওর চুল উড়ছে। হঠাৎ মনে হলো ছোটবেলার সেই দুষ্টু মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে আছে একদম অন্য একজন। আমি হালকা গলায় বললাম, তুই অনেক বদলে গেছিস। সবাই তো বদলায়, কিন্তু তোর এই শান্ত ভাবটা কেমন যেন অচেনা লাগছে। বড় হলে মানুষ শান্তই হয়ে যায়। আমি মজা করে বললাম, তাহলে বুঝি আমি এখনো বড় হইনি? নাদিয়া হেসে ফেলল। সে হাসিটা একদম আগের মতোই, পরিচিত, আপন। তারপর আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে এলো। হঠাৎ নিচ থেকে আম্মুর ডাক, শিহাব, কোথায় গেলি? ছাদে। নাদিয়াকে নিয়ে নিচে আয়, চা দিব। আমরা নিচে নামলাম। ড্রয়িং রুমে এসে দেখি মামা মামি সোফায় বসে আছেন, সাথে আব্বুও। নাদিয়া আব্বুকে দেখে এগিয়ে গিয়ে সালাম করল। উনি মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মু চায়ের ট্রে রেখে বললেন, এই নাও সবাই, চা খাও। চায়ের কাপ হাতে নিয়ে সবাই বসে পড়ল। আব্বু চুমুক দিয়ে বললেন,
অনেক দিন পর তোমাদের দেখলাম, হঠাৎ আসার প্ল্যান কিভাবে করলে? মামা হেসে বললেন, আসলে অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। এবার নাদিয়ার পরীক্ষার সামনে, ওর একটু মন ফ্রেশ করা দরকার, তাই ভাবলাম কয়েকদিন বেরিয়ে আসি। খুব ভালো করেছো। এমন আসা যাওয়া করলেই তো সম্পর্কের বন্ধন ঠিক থাকে। তা তোমাদের ব্যবসা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে ভালোই যাচ্ছে। নাদিয়া চুপচাপ চা খাচ্ছে, মাঝে মাঝে কথা শুনে হালকা হাসছে। আম্মু বিস্কুটের প্লেট এগিয়ে দিয়ে বললেন, নাদিয়া নে মা, বিস্কুট খা। না ফুপি, চাই ভালো লাগছে। আমি পাশ থেকে বললাম, আরে বেশি করে খা, বাড়িতে কি খাস না খাস? নাদিয়া চোখ রাঙিয়ে তাকাতেই সবাই হেসে উঠল। চা শেষ হতেই গল্পের বিষয়টা ঘুরে গেল গ্রামের দিকে। কে কী করছে, কার বিয়ে হলো, কার ছেলে হয়েছে, সব খবর একে একে উঠে এলো। কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। হঠাৎ আম্মু বললেন, আজ রাতে কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করব। রাতে হালকা কিছু করব, বেশি কিছু না। মামি বললেন, আপা, আপনি কষ্ট করবেন না, যা আছে তাই চলবে। আব্বু উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঘরটা আবার হাসি গল্পে ভরে উঠল। নাদিয়া সোফার একপাশে বসে দেওয়ালে টাঙ্গানো ছবিগুলো দেখছিল। আমি লক্ষ্য করলাম ওর চোখে কেমন একটা কৌতূহল, যেন প্রতিটা জিনিস মনে গেঁথে নিচ্ছে। রাত নামতে শুরু করলো। রান্নাঘর থেকে আবার শব্দ আসছে। ঘরের ভেতর এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়েছে। রাতে 10টা বাজতেই আম্মু ডাক দিলেন। শিহাব, টেবিলে আয়, খাবার দিচ্ছি। সবাই ডাইনিংয়ে গিয়ে বসলাম। ডিনারে সাদা পোলাও আর রোস্ট। সবাই মিলে আবার খাওয়া শুরু হলো। খেতে খেতে হাসি, গল্প, স্মৃতি সব মিলিয়ে সময়টা কেমন উড়ে গেল। খাওয়া শেষে মামা বললেন, আজকে সত্যিই খুব ভালো লাগলো, অনেকদিন পর এমন পারিবারিক সময় পেলাম। ধীরে ধীরে সবাই যার যার রুমে চলে গেল। বাড়িটা আবার শান্ত হয়ে এলো। আমি বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। হালকা বাতাস বইছে, দূরের লাইটগুলো জ্বলছে। পেছন থেকে নাদিয়ার কণ্ঠ। কি ভাবছো? আমি চমকে তাকালাম। কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। নাদিয়া পাশে এসে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপ। রাতের নিস্তব্ধতায় সেই নীরবতাটাও যেন কথার মতো লাগছিল। নাদিয়া ধীরে বলল, আজকে দিনটা খুব ভালো লাগলো। আমারও। ছোটবেলার কথা মনে পড়ছে বারবার। রে, অনেক সুন্দর ছিল সেই দিনগুলো। নাদিয়া রেলিংয়ে কুনুই রেখে আকাশের দিকে তাকালো। কালচে নীল আকাশে ছড়িয়ে থাকা তারা যেন ওর চোখে আলাদা ঝিলিক এনে দিচ্ছিল। শহরে থাকতে কেমন লাগে তোমার? ভালোই, কিন্তু মাঝে মাঝে গ্রামের রাস্তাটা খুব মিস করি। গ্রামের রাতগুলো অন্যরকম। এখানে এত আলো যে আকাশটাই ঠিকমতো দেখা যায় না। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, তবুও আজ আকাশটা খারাপ না। কিছুক্ষণ নীরবতা। তারপর সে বলল, আচ্ছা আমি যাই, ভীষণ ঘুম পাচ্ছে। ঠিক আছে, ভালো করে ঘুমা। নাদিয়া রুমে চলে গেল। আমি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে ঢুকলাম। বিছানায় শুয়ে আজকের প্রতিটা মুহূর্ত মনে পড়তে লাগলো। অদ্ভুত এক ভালো লাগা কাজ করতে লাগলো। পরদিন সকালে ঘুম ভাঙল অনেকটা দেরিতে। চোখ মেলে দেখি ঘড়িতে প্রায় 9:30। বাইরে রান্নাঘরের শব্দ, মানুষের কথাবার্তা সব মিলিয়ে বুঝলাম বাড়িতে সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। মুখ ধুয়ে ড্রয়িং রুমে আসতে দেখি নাদিয়া আম্মুর পাশে বসে সবজি কাটছে। আমি অবাক হয়ে বললাম, এ কি, এত সকালে উঠে কাজ শুরু? নাদিয়া তাকিয়ে মুচকি হেসে বলল, গ্রামের মানুষ দেরি করে ঘুমানোর অভ্যেস নেই। আম্মু বললেন, দেখেছিস এটা কত সুন্দর করে কাজ করে? না করে উপায় আছে? 2 দিন পর শ্বশুরবাড়িতে যাবে, সেখানে গিয়ে তো কাজ তো করেই খেতে হবে। বললেই হলো নাকি? এত এত পড়াশোনা করাচ্ছি, আদর করে বড় করছি অন্যর বাড়িতে কাজ করে মরার জন্য? আমি তো বিয়ের আগেই ছেলেপক্ষকে বলে দিব যেন বেশি কাজ না করায়, যতটুকু করার ততটুকুই করবে। ওরে বাবা, এমন রাজকন্যাকে বিয়ে দিতে হলে তো রাজপুত্র লাগবে গো, তবেই এমনটা সম্ভব।
দরকার হলে তাই করব। নাদিয়া মাথা নিচু করে হেসে ফেলল। তারপর সবাই সকালের নাস্তা একসাথে খেতে লাগলাম। নাস্তা শেষ করে সবাই যখন যার যার কাজে ছড়িয়ে গেল, ঘরটা আবার একটু শান্ত হয়ে এলো। মামারা এসেছেন দেখে আব্বু আজকে ছুটি নিয়েছেন, তাই দুজন মিলে বসে গল্প করছেন। মামি আর আম্মু রান্নাঘরে, আমি ড্রয়িং রুমে বসে মোবাইল স্ক্রল করছিলাম। হঠাৎ খেয়াল করলাম নাদিয়া বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। কি দেখছিস? কিছু না, শহরের সকালটা দেখছি। এত শব্দ, এত গাড়ি, তবুও কেমন যেন ভালো লাগে। অভ্যাস হয়ে গেলে ভালোই লাগে। তোমার সাথে দাঁড়িয়ে থাকলে আরো ভালো লাগে। কথাটা বলেই ও একটু অপ্রস্তুত হয়ে গেল। আমি কিছু না বলে শুধু মুচকি হাসলাম। অদ্ভুত একটা নীরবতা নেমে এলো দুজনের মাঝে, কিন্তু সেই নীরবতা অস্বস্তিকর না, কেমন যেন আপন। দুপুরের দিকে আম্মু বললেন বাজারে কিছু জিনিস আনতে হবে। আমি বের হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন নাদিয়া বলল, আমি কি তোমার সাথে যেতে পারি? আমি অবাক হয়ে বললাম, তুই বাজারে যাবি? ঘরে বসে থাকতে ভালো লাগছে না। আম্মু সাথে সাথে বললেন, নিয়ে যা না, মেয়েটা একটু বাইরে ঘুরে আসুক। আমরা দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে রাস্তায় বের হলাম। মাঝে মাঝে হাত ছুঁয়ে যাচ্ছিল, আবার সরে যাচ্ছিল। ছোট ছোট কথা, অপ্রয়োজনীয় হাসি, সব মিলিয়ে সময়টা কেমন যেন হালকা লাগছিল। বাজার থেকে ফেরার পথে নাদিয়া বলল, তোমার সাথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি। বড় হয়েছি, কিন্তু কিছু অনুভূতি কি বদলায়? আমি উত্তর দিতে পারলাম না। বাড়ি ফিরে ব্যাগ নামাতে নামাতে মনে হচ্ছিল এই মেয়েটার সাথে সময় কাটানোটা অদ্ভুতভাবে ভালো লাগছে। বিকেলে ছাদে গেলে দেখি নাদিয়া আগেই দাঁড়িয়ে আছে, বাতাসে ওর চুল উঠছে। আমি গিয়ে পাশে দাঁড়াতেই সে বলল, আমি জানতাম তুমি এখানে আসবে। কিভাবে? জানি না, কিন্তু মনে হচ্ছিল তুমি আসবেই। ধীরে ধীরে কথার ভেতর এক ধরনের স্বস্তি তৈরি হচ্ছিল। আগের লজ্জা, অস্বস্তি সব যেন গলে যাচ্ছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম, ভবিষ্যৎ, স্বপ্ন, পড়াশোনা, গ্রামের কথা, শহরের কথা। হঠাৎ নাদিয়া বলল, তোমার সাথে কথা বলতে কেমন যেন শান্তি লাগে। কেন? জানি না, সব কিছু উত্তর হয় না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বাতাসে ওর চুল উঠছে আর ও দূরে তাকিয়ে আছে, কিন্তু বুঝতে পারছিলাম ওর মনটা ঠিক আমার কাছেই পড়ে আছে। আমি ধীরে বললাম, সব কিছুর উত্তর না থাকলেও অনুভূতিটা ঠিকই বোঝা যায়। নাদিয়া আমার দিকে তাকালো, চোখে কেমন এক নরম দৃষ্টি। তারপর হালকা হেসে অন্যদিকে তাকিয়ে বলল, তুমি অনেক বদলে গেছো। কিভাবে? আগের মতো তেমন দুষ্টু নেই, ঝগড়াটে নেই। এখন তোমার সাথে কথা বললে কেমন যেন ভরসা লাগে। তাহলে আগে কি আমি ভয়ঙ্কর ছিলাম নাকি? ভয়ঙ্কর না, বিরক্তিকর। আমরা দুজনেই হেসে উঠলাম, কিন্তু হাসির আড়ালে একটা অন্যরকম অনুভূতি চুপচাপ জায়গা করে নিচ্ছিল। এভাবে কিছুদিন কেটে গেল। নাদিয়া আর আমার মাঝের দূরত্বটা বেশ কমে এলো। একদিন দুপুরে সবাই ঘুমাচ্ছে, বাড়িটা একদম চুপচাপ। আমি ড্রয়িং রুমে বসে বই দেখছিলাম। নাদিয়া এসে পাশে বসলো। কি পড়ছো? কিছু না, এমনিই। নাদিয়া বইটা হাতে নিয়ে দেখল, তারপর বলল, বাহ, উপন্যাসও পড়ো তুমি? প্রেমের ভাষা শিখছি। কার জন্য? আছে কেউ একজন। ও কিছু বলল না, শুধু ধীরে ধীরে সোফার পিঠে হেলান দিয়ে বসে রইল। আমার কাঁধ প্রায় ছুঁয়ে আছে, কিন্তু কেউ সরলাম না। নীরবতা, কিন্তু সেই নীরবতায় অদ্ভুত এক স্বস্তি। তুমি কি কখনো ভেবেছো কিছু মানুষ জীবনে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়? আমি একটু চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। প্রশ্নটা হালকা ছিল, কিন্তু ভেতরে ভেতরে গভীর। মনে হলো ও শুধু সাধারণ কথা বলছে না, ওর মনের ভেতরের কিছু কথা ধীরে ধীরে বাইরে আসার পথ খুঁজছে। আমি ধীরে বললাম, হ্যাঁ ভেবেছি। কি ভেবেছো? এই যে কখনো কখনো মানুষ বুঝতেই পারে না ঠিক কখন কিভাবে একটা মানুষ তার অভ্যাস হয়ে যায়
প্রতিদিন কথা না বললেও মনে হয় কোথাও যেন সে পাশে আছে। অভ্যেস হয়ে যাওয়া মানুষদের কি সহজে ভুলে থাকা যায়? না, বরং তারা না থাকলে তখনই সবচেয়ে বেশি টের পাওয়া যায় যে তারা কতটা জায়গা দখল করেছিল। আমি শহরে আসার পর থেকে কেমন জানি বদলে যাচ্ছি। কিভাবে? আগে মনে হতো শহর মানেই অচেনা, কোলাহল, ব্যস্ততা। এখন মনে হচ্ছে শহর মানে একটি নির্দিষ্ট মানুষ, যার সাথে থাকলে সব কিছু সহজ লাগে। আমার বুকের ভেতর হালকা কাঁপন উঠল। কথাগুলো খুব সরাসরি না, কিন্তু বোঝার জন্য যথেষ্ট। আমি চুপ করে রইলাম, কারণ বুঝলাম এই মুহূর্তে তাড়াহুড়ো করে কিছু বললে মুহূর্তটার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি ধীরে বললাম, আমিও বুঝতে পারছি। কি? তুই আসার পর থেকে বাড়িটার পরিবেশ বদলে গেছে। আগে এই ঘরটা শুধু একটা ঘর ছিল, এখন কেমন যেন প্রাণ পেয়েছে। নাদিয়া তাকালো আমার দিকে, চোখে এক ধরনের স্বস্তি। তোমার সাথে কথা বললে মনে হয় আমি অনেক দিন ধরেই তোমাকে সব কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। সুযোগকে আসতে হলেও সুযোগ দিতে হয়, যা আমরা কখনো করিনি। এই বলে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কোনো শব্দ নেই, কিন্তু নীরবতার মধ্যেই হাজার কথা। ধীরে ধীরে ওর হাতটা সোফার ওপর রাখা ছিল, আমার হাতের খুব কাছে। অজান্তেই আঙ্গুল ছুঁয়ে গেল, কেউ সরালাম না। নাদিয়া ফিসফিস করে বলল, তুমি কি কখনো ভেবেছো আমরা যদি ছোটবেলায় এভাবে বসতাম তাহলে কি এমন কথা হতো? না, তখন আমরা শুধু ঝগড়া করতাম, দৌড়াতাম, চকলেট নিয়ে মারামারি করতাম। কিন্তু আজ মনে হচ্ছে সেসব দিনের ভেতর দিয়েই আমরা আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। নাদিয়া আর কিছু বলল না, শুধু মাথাটা সোফার পিঠে হেলান দিয়ে চোখ বন্ধ করল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম, মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে যায়। ঘরের নীরবতার মধ্যে কোনো উচ্চারণ ছাড়াই দুজন মানুষের মনের ভেতর একই কথা স্পষ্ট হয়ে উঠছিল। একটা সম্পর্ক যা বন্ধুত্বের থেকেও বেশি, কিন্তু নাম দেওয়ার জন্য এখনও একটু সময় চাইছে। আমি খুব আস্তে বললাম, নাদিয়া, হুম? তুই আমার জীবনে খুব অল্প সময়ে খুব বড় একটা জায়গা দখল করে নিয়ে ফেলেছিস। নাদিয়া চোখ খুলে আমার দিকে তাকালো। ওর চোখে বিস্ময় নেই, অস্বস্তি নেই, শুধু এক ধরনের শান্ত স্বীকারোক্তি, যেন এই কথাটা সে আগে থেকে শুনবে বলে জানতো। নাদিয়া ধীরে বলল, আমারও ঠিক একই রকম লাগে। মনে হয় অনেকদিন ধরেই তুমি ছিলে, শুধু বুঝতে একটু দেরি হয়ে গেছে। হয়তো আমরা আগে বোঝার বয়সে ছিলাম না। ঘরটা নিস্তব্ধ, জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে পর্দা দুলছে। দূরে কোথাও ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে, অথচ সেই ছোট্ট শব্দের মাঝেও মনে হচ্ছিল আমাদের দুজনের হৃদস্পন্দনটাই সবচেয়ে স্পষ্ট। আমি খুব ধীরে বললাম, তুই যখন প্রথম দিন দরজায় দাঁড়িয়েছিলি তখন ভাবিনি এভাবে সব বদলে যাবে। নাদিয়া মুস্কি হেসে বলল, আমি কিন্তু সেদিন থেকেই একটু একটু করে বুঝছিলাম। কি বুঝছিলি? তোমার সামনে দাঁড়ালে কেন যেন অকারণে ভালো লাগে। তুমি পাশে থাকলে কথা না বললেও শান্তি লাগে। তোমাকে না দেখলে কেমন যেন খালি খালি লাগে। কথাগুলো বলেই লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। ওর গাল লাল হয়ে উঠেছে। আমি একটু এগিয়ে গিয়ে বসে বললাম, নাদিয়া, হুম? জানিস এই কয়েকদিনে তুই আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছিস। সকালে উঠলে তোকে দেখতে ইচ্ছে করে, রাতে ঘুমাতে যাওয়ার আগে তোকে মনে পড়ে। এটা শুধু ভালো লাগা না, হয়তো এর থেকেও বেশি কিছু। নাদিয়া নিঃশ্বাস ফেলে বলল, আমারও ঠিক এমনই হয়। তাহলে বলিসনি কেন কখনো? নাদিয়া বলল, আমি ভয় পাচ্ছিলাম যদি তুমি এমনটা না ভাবো। আমি বললাম, আমি তো ভেবেছিলাম তুই হয়তো কিছুই বুঝিস না। সব বুঝি, শুধু বলতে ভয় লাগছিল। কিছুক্ষণ দুজনেই চুপ। সেই চুপের ভিতর আর কোনো দ্বিধা নেই, শুধু স্বস্তি। আমি ধীরে হাত বাড়িয়ে ওর আঙ্গুলগুলো আলতো করে ধরলাম। ও হাত সরালো না, বরং আঙ্গুলগুলো শক্ত করে জড়িয়ে ধরল। আমার গলায় কাঁপন চলে এলো। এতদিনের অদ্ভুত অনুভূতিগুলো যেন এক জায়গায় এসে জমা হলো।
আর লুকিয়ে রাখার মতো কিছু রইল না। আমি ধীর কণ্ঠে বললাম, আই লাভ ইউ নাদিয়া। নাদিয়া কিছুটা চমকে উঠল এই কথা শুনে, তারপর মৃদু হেসে বলল, আই লাভ ইউ টু মিস্টার হ্যান্ডসাম। বলেই দুজনে হেসে উঠলাম। আসলে কিছু সম্পর্ক ছোটবেলার খুনসুটির ভেতরেই শিকড় গেঁথে থাকে, শুধু বড় হওয়ার পর সেগুলোতে ভালোবাসার ফুল ফোটে। শিহাব আর নাদিয়ার এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি ঘরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।